ঐকমত্য কমিশন যে আলোচনার আয়োজন করেছে প্রেক্ষাপট আপনারা জানেন। দ্বিতীয় দফায় আলোচনায় আজকে মূলত 4টি বিষয়ের উপরে বিভিন্ন রাজনৈতিক দলের যে মতামত এবং এক ধরনের বিনিময়ও সেটা আজকে শুরু হলো। এখন পর্যন্ত আলোচনা মূলত 70 অনুচ্ছেদ বিষয়ে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আরও 3টি বিষয় আছে, সে আলোচনা চলমান আছে। আমরা যে জায়গাটায় কথা বলতে চাই যে 70 অনুচ্ছেদ বিষয়ে আমাদের দলের অবস্থান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রতিষ্ঠাকাল থেকেই 70 অনুচ্ছেদকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা বিরোধাত্মক কিংবা অসঙ্গতিপূর্ণ একটা বিধান বলে মনে করি। আমরা মনে করি যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সংসদ সদস্য মূলত জনগণের প্রতিনিধি। তিনি দলীয় প্রতিনিধিও, কিন্তু জনগণের প্রতিনিধিটাই তার প্রাথমিক। ফলে জনগণের সার্বভৌমত্বই যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি, ফলে সেই দিক থেকে এই 70 অনুচ্ছেদ জনগণের সার্বভৌমত্ব প্রয়োগ করার মাধ্যম হিসেবে জনপ্রতিনিধি তার যে স্বাধীন মতামত দেওয়া, তার জনগণের কাছে তার জবাবদিহিতা করার যে জায়গা, সেটা ক্ষতিগ্রস্ত হয় 70 অনুচ্ছেদের দ্বারা। এই ক্ষেত্রে সে কারণে 70 অনুচ্ছেদের বিলোপ সাধনের জন্যই আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের অবস্থান, আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সেই লড়াই করে এসেছি। আপনারা সবাই জানেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের জন্য গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে লড়াই করছে এবং এই বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা দীর্ঘকাল ধরে কথা বলে এসেছি। এবং আজকে বাংলাদেশে এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কেননা আমাদের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান সংবিধানের স্বৈরতান্ত্রিক চরিত্রের কারণে, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামোর কারণে একটা অচল অবস্থার মধ্যে চলে এসেছিল। একটা ভয়ঙ্কর স্বৈরচারী ফ্যাসিস্ট শাসন আমাদের উপর চেপে বসছিল। জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে যখন এই ব্যবস্থা উৎখাত হয়ে, ব্যবস্থা মানে শাসক উৎখাত হয়েছে, ব্যবস্থাটারও বদলের জন্য সংগ্রাম চলছে এবং সেই ক্ষেত্রে 70 অনুচ্ছেদের সংস্কার একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল। আমরা যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে যুগপৎ লড়াই করছিলাম, সেইখানে আমরা 31 দফা কর্মসূচি নির্ধারণের সময় 70 অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নটি তুলেছি এবং আমাদের দল এবং আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা যে 31 দফা প্রস্তাব তুলেছিলাম, সেখানে আমরা বর্তমান বাস্তবতায় অন্যান্য দলের সাথে তাদের একটা সম্মিলিত গণতান্ত্রিক জায়গায় পৌঁছানোর জন্য, যেহেতু আমরাই যা বলছি সেটাই একমাত্র নয়, অন্যান্য দলের বিবেচনাও এখানে করতে হচ্ছে এবং গণতন্ত্রের শক্তি ভারসাম্য এবং এই অন্য দলের বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা দুটো বিষয়ে রেখে, অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয় রেখে আলোচনা মানে বাকি সকল প্রশ্নে সংসদ সদস্যরা তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারবেন সেই ব্যবস্থার জন্য কথা বলেছিলাম। আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশন 5ই আগস্টে অভ্যুত্থানের পরে যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে এবং তারপরে ঐকমত্য কমিশন হয়েছে, তাদের প্রস্তাবের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। সর্বশেষ ঐকমত্য কমিশন 3টি বিষয়ের প্রস্তাব করেছেন: আস্থা ভোট, বাজেট এবং সংবিধান সংশোধনের প্রশ্ন। এইসব প্রশ্ন নিয়ে আলোচনা চলছে, কেননা এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এমনকি প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার প্রশ্ন, এইগুলো নিয়ে আলোচনা চলছে। সংবিধান সংশোধনের প্রশ্নকেও স্পেসিফাই করার, অর্থাৎ সুনির্দিষ্ট করার প্রশ্ন উঠেছে যে এটা সংবিধান সংশোধনের ইতিহাসের ক্ষেত্রে দেখা গেছে একটা দলের যে ম্যানিফেস্টোতে যেটা নেই, কিন্তু সংসদে গিয়ে তারা এমন ধরনের সংশোধন নিয়ে এনেছেন যে পুরো ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থারই তারা বিলোপ সাধন করেছেন, যেমন 4র্থ সংশোধনী থেকে শুরু করে তত্ত্বাবধায়ক ব্যবস্থারও বিলোপ সাধন করেছেন, যেমন 5ম সংশোধনী। কাজেই এই ধরনের দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন কোনো সংবিধান সংশোধনী আদৌ আসলে করার ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে কিনা। যদি মোদ্দা কথা হচ্ছে দলীয় ইস্তেহারে উল্লেখ নাই এমন প্রশ্নে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কেবলমাত্র দলীয় ইস্তেহারে উল্লেখ আছে এইরকম সংশোধনীর প্রশ্নে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত মেনে চলবেন, এইরকমভাবে প্রস্তাবগুলো এসছে। নানা প্রস্তাবের আলোচনা চলছে। আমরা যেটা প্রস্তাব করেছি পদ্ধতিগত দিক থেকে একদিনই আলোচনাটা শেষ না করা, প্রত্যেকটা প্রশ্নেই প্রথম দিন আলোচনা করা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, যুক্তি তুলে ধরছেন এবং সেই সবের মধ্য দিয়ে আসলে একে অপরের মধ্যে
নতুন চিন্তা কিংবা একটা অবস্থানের বদল কিংবা একমত হওয়ার জায়গায় আবার দ্বিমতটা স্পষ্ট হওয়ার জায়গায় তৈরি হচ্ছে। ফলে অন্ততপক্ষে আরেক দিন রাখা, মাঝখানে দলের আলাপ আলোচনাগুলো করা এবং প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব থাকলে সেগুলো দেওয়ার ব্যবস্থা যাতে সুযোগটা থাকে, সেইভাবে করে প্রথম দিন আলোচনা, দ্বিতীয় দিনের সিদ্ধান্ত, এইভাবে আগানোর জন্য আমরা পরামর্শ দিয়েছি। আলোচনা যেহেতু চলমান আছে, আমরা আরো কথা সামনে বলতে পারি। আলোচনা শুরু হবে। দেখুন, আজকে আলোচনা শুরু হলো, ঈদের পর থেকেই এই আলোচনা আসলে টানা চলতে থাকবে। মানে সেভাবেই চলা উচিত। যদি আমরা অন্ততপক্ষে 15 জুলাইয়ের মধ্যে প্রাথমিক যে লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ঐকমত্য কমিশন, তারা যদি সেটা এর মধ্যে একটা জায়গায় নিয়ে আসতে পারেন, টানা এইসব প্রশ্ন, যেসব প্রশ্নগুলোতে দ্বিমত আছে, যেসব প্রশ্নগুলো এখনো আলোচনার মধ্যে আলোচনা করে কিছুটা ঐকমত্য তৈরির সম্ভাবনা আছে, সেই সব জায়গাগুলো নিয়েই তো মূলত আলোচনা চলছে। ঐকমত্যের বিষয়ে তার আলোচনা চলছে না। কাজেই সেই জায়গাগুলোতে যদি টানা আলোচনা করা যায়, তাহলে এগুলো শেষ করা হয়তো সম্ভব হবে। এবং এটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে আমাদের রাষ্ট্রের পুনর্গঠন চলছে এবং এই রাষ্ট্র কিভাবে পুনর্গঠিত হবে, কোন কোন প্রশ্নের উপরে দাঁড়াবে, মূলত আসলে রুলস অফ দি গেম, মানে আমরা রাজনৈতিক ব্যবস্থাটা কিভাবে এখানে ফাংশন করবে, কিভাবে এখানে রাজনীতি পরিচালিত হবে এবং আমাদের সকলের জন্য কি সাধারণ নীতি এবং নিয়ম আইন প্রয়োগ হবে, সেই জায়গাগুলো আমরা নির্ধারণ করার প্রশ্ন। এখন জনগণের প্রতিনিধি আকারে, যেহেতু এখন সংসদ অনুপস্থিত, জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দলগুলো তারা কতটুকু ঐকমত্যে আসছে, সেই জায়গাটা তৈরি করা হচ্ছে। এবং দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে। শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্তকৃত হবে। এক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে যে আগামী যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা হতে হবে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। অর্থাৎ আগামী সংসদে আসলে জনগণের কাছে যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা থাকবে হচ্ছে এই সমস্ত সংস্কারগুলো করার, এবং এটা জনগণের অনুমতি ছাড়া আসলে এটা পরিবর্তন করা যাবে না। এই জায়গাটা আমাদের, অর্থাৎ জনগণের হাতে শেষ পর্যন্ত যদি ক্ষমতা থাকে, তাহলে আসলে দলগুলো নিজেদের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে সে অনুসারে পুরো দেশকে একটা বিপদের মুখে ফেলতে পারার যে রীতি চলে এসছে, সেটা থেকে রক্ষা কবচ হচ্ছে জনগণ। ফলে জনগণের কাছে যেতে হবে। ফলে আগামী সংসদ নির্বাচনকে সে কারণে আমরা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে করার কথা বলেছি, যাতে করে এটা একটা স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়। মানে একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ এবং সেটা 5 বছর যেমন সরকার পরিচালনা, দেশ পরিচালনা করবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং সংবিধান সংস্কারের এই জায়গাটা জনগণ ম্যান্ডেট দিচ্ছে। কাজেই এইটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে এই সংবিধান সংস্কার হচ্ছে। এটা আদালত অ্যামেন্ডমেন্ট আকারে যেভাবে বাতিল করে দেয় সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে, সেই জায়গায় তখন আদালত যাবেন না, বরং আদালত আসলে এই যে জনগণের ম্যান্ডেট পেয়ে সংস্কারটা হচ্ছে, এই সংস্কারের সুরক্ষা দেবেন।